Good evening, respected dignitaries, academicians, scholars, and friends and participants. On behalf of our initiative, Mystic Force of Science and Society, I delighted to welcome you and all at our special lecture series on Snakebite Awareness Program. Today, our keynote speaker is Honorable Mr. Ankur Dash. He is a social worker and General Secretary of Green Jalpaiguri NGO, and as well as he is a snake specialist. Before starting this program, we'll definitely know something about this Mystic Society. This Mystic Society formed a newly platform where science and society intersect. This initiative delved into intricate relationships between scientific discovery, technological innovation, and human expertise. Its aim to illuminate the mysteries of science and society, fostering a developed understanding of the complex interplay between scientific inquiry and human curiosity, technological advancements and social impact, and innovation and ethical responsibility. আমি এখন আজকের আমাদের প্রধান বক্তা বিশিষ্ট সমাজসেবক এবং তৎসঙ্গ সাধারণ সম্পাদক গ্রিন জলপাইগুড়ি এনজিও ওর শ্রী অঙ্কুর দাস মহাশয়কে তার প্রেজেন্টেশনটি শুরু করবার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে নমস্কার। প্রথমত সাপ নিয়ে মানুষের জানার আগ্রহ বা সাপ নিয়ে মানুষের মধ্যে কিছু ভুল ধারণা অবশ্যই লক্ষ্য করা যায়। আর সাপ যদিও অত্যন্ত নিরীহ একটা প্রাণী, যাকে নিয়ে আমাদের যতটা ভয় পাওয়ার কথা আমরা তার চেয়ে অন্তত কয়েকশো গুণ বেশি ভয় পাই। স্নেক বাইট নিয়ে আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এবার স্নেক বাইট নিয়ে কথা বলার আগে সাপ সম্পর্কে আমাদের কিছু ধারণা পাওয়া উচিত প্রত্যেকের। সাপ চেনা উচিত। চারিত্রিকগত দিক থেকে একই রকম দেখতে সাপের বিভিন্ন রকম সমস্যা হতে পারে, আমি কিছু চেষ্টা করব তুলে ধরার। তো সেই ক্ষেত্রে ভুল ত্রুটি মার্জনীয় আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে যতটা সম্ভব আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার আমাদের এই অঞ্চলের প্রচলিত সাপ সম্পর্কে এবং বাইরের যে সাপগুলো দেখা যায় বা বিভিন্ন জায়গায় বিশ্বের বিভিন্ন প্রান্তে সেই সাপগুলো সম্পর্কে আমরা বলার চেষ্টা করব। প্রথমে যদি বলি যে পৃথিবীতে ৫৬০০ ধরনের মানে ৫৬০০ প্রজাতির সাপ লক্ষ্য করা যায়। এই ৫৬০০ প্রজাতির সাপের মধ্যে কিছু সাপের সম্পর্কে আমরা তথ্য দিব এবং এই ৫৬০০ প্রজাতির মধ্যে মাত্র ৩৫০ প্রজাতির সাপ বিষধর এবং আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে। এটুকু প্রথমেই। তার মানে কি ৫৬০০ থেকে যদি আমরা ৩৫০ মাইনাস করি তাহলে হচ্ছে ৫২৫০ প্রজাতির সাপ আমাদের মানব শরীরের জন্য ক্ষতিকারক না এবং আমাদের জন্য ভয়ের। এবার যদি সাপের ছবিগুলো দেখানো হয় আমি একটা একটা করে বলার চেষ্টা করি। প্রথমে এখানে আপনারা দুটো সাপ দেখছেন, একটা হচ্ছে কিং কোবরা আর একটা হচ্ছে ইয়েলো বেলিড সাপ। কিং কোবরা মূলত হচ্ছে আমাদের ফরেস্ট এলাকার সাপ, যেটা উত্তরবঙ্গের জলদাপাড়া অভয়ারণ্য, উত্তরবঙ্গের গরুমারা অভয়ারণ্য সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে বা আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গভীর জঙ্গল যেগুলো সেখানে দেখা যায়। লম্বায় এখনো পর্যন্ত আমাদের এই উত্তরবঙ্গে ১৬ ফিট পর্যন্ত উদ্ধার হয়েছে, যেটা মূলত ফরেস্টের সাপ হলো। এরা লোকালয়ে আসার কথা না, কিন্তু খাবার সংগ্রহ করার জন্য খাদ্যের সন্ধানে মাঝে মধ্যে লোকালয়ে চলে আসে। তবে মানুষের সাথে সংঘাত এদের খুব কম, মানুষের সাথে সংঘাত হয় না বলে চলে। কিন্তু একটা কিং কোবরার বলে একটা হাতি পর্যন্ত মারা যেতে পারে, মানে ওর বিষস্থলিতে এতটাই বিষ থাকে। সেই ক্ষেত্রে আমাদের জন্য অবশ্যই ভয়ের কারণ হওয়ার কথা, কিন্তু যেহেতু এর সাথে মানুষের সংঘাতটা সরাসরি হয় না সচরাচর, সেই ক্ষেত্রে অতটা ভয়ের কিছু নেই। তবে সাপ দেখলে তো মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে, প্রথমে বলে গেছিলাম। সেই ক্ষেত্রে মানুষ ভয় পায় এবং এটাকে নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়। এবং কিং কোবরাকে দেখা গেলে দেখা যাচ্ছে যে লোকালয়ে অনেক মানুষ ভিড় করেন দেখার জন্য। কিন্তু একটা অনুরোধ করবো যে যদি কিং কোবরা কখনো দেখতে পান তাহলে বন দপ্তর অথবা আমাদের মতো যারা সর্বপ্রেমী আছে তাদেরকে খবর দিবেন এবং তারাই উদ্ধার করবে এবং আপনারা যত সম্ভব নিরাপদ দূরত্বে থাকার চেষ্টা করুন। পাশাপাশি আরেকটা সাপ ইয়েলো বেলিড, যেটা হচ্ছে একটা সামুদ্রিক সাপ এবং অত্যন্ত বিষধর। পৃথিবীর সেরা বিষাক্ত যে সাপগুলো আছে তার তালিকার মধ্যে একটা সামুদ্রিক সাপ ইয়েলো বেসিন। যদিও আমাদের এই ভারতবর্ষ বা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে দেখা আগে যেত না, ইদানিং এই ২ বছর ধরে এই সাপটাকে দেখা যাচ্ছে সামুদ্রিক এলাকায়, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে যে সমুদ্র এলাকাটা আছে বা উড়িষ্যার যে সমুদ্র এলাকা আছে বা বাংলাদেশের যে সমুদ্র এলাকা আছে সেই এলাকাগুলোতে দেখা যায় একটা জলজ সাপ এবং বিশ্বের
অত্যন্ত বিষধর সাপের তালিকার একটা সাপ। আমাদের উত্তরবঙ্গ বা বাকি পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোর জন্য ও ক্ষতিকারক না, এবং আমাদের সাথে দেখাও হয় না, মানে আমাদের এলাকার সাপ না হিসেবে। সেই হিসাবে এই সাপের সম্পর্কে খুব বেশি আমি আগাচ্ছি না, যেহেতু এটা শুধুমাত্র সামুদ্রিক এলাকার সাপ এবং সমুদ্র তীরবর্তী এলাকায় দেখা যায় যেখানে। এবং এই সাপ যদি আপনারা আমাদের এই উত্তরবঙ্গের বা পশ্চিমবঙ্গের অন্যান্য প্রান্তের বা পৃথিবীর অন্য প্রান্তের মানুষ যদি সমুদ্রে ঘুরতে যান আর এই সাপটাকে দেখতে পান, ইয়েলো বেলির যে সাপটা দেখালাম আমরা, এই সাপটার বৈশিষ্ট্য মানে চেনা সহজ উপায় হচ্ছে হলুদ রঙের সাপটা হয়, এবং তারপর লেজটা, মানে আমরা নৌকোর যে বইটা দেখি আমরা, মানে আমরা নৌকো চালাতে গিয়ে যে বইটা দেখি, বইটা ঠিক ওরকম, মানে লাস্ট মাথাটা একটু চড়া। আপনার এখানে ছবিটা যদি একটু জুম করে দেখানো যায় ইয়েলো বেলিরটাকে, যদি সম্ভব হয়, না আর সম্ভব না হলে ঠিক আছে। কিন্তু ওই লেজটা একদম লেজ, অন্যান্য সাপের যেমন চিকন হয়, এই সাপটা একটু চড়া হয় লেজটা। তো সেই ক্ষেত্রে চেনার উপায়, এবং থাকলে যত আর সাধ্য এটার থেকে দূরে থাকা ভালো, কারণ এখনো অব্দি এবিএস তৈরি হয়নি বলে আমরা জানি এর জন্য। 3 নম্বরে আসবো আমরা চন্দ্রবোরা। তিন নম্বরে প্রথম সাপটা যেটা দেখা যাচ্ছে বালি বোরা, আর তার পাশে চন্দ্রবোরা, দুটাই নামের ক্ষেত্রে বোরা, বোরা শব্দটা ব্যবহার হয়েছে, একটা চন্দ্রবোরা একটা বালি বোরা। প্রথমে যে বালিবোরা সাপ নিয়ে বলি, বালিবোরা সাপ একটা নির্বিষ সাপ, কোনো রকম বিষ নেই। বালিযুক্ত এলাকায়, বিশেষ করে দক্ষিণ ভারতে এটা দেখা যায়, এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায়, যেমন হচ্ছে বীরভূম বাঁকুড়ার দিকে যেখানে বালি অঞ্চল আছে সেই অঞ্চলে দেখা যায়। কিন্তু সম্প্রতি আমরা জলপাইগুড়িতে উদ্ধার করেছিলাম, জলপাইগুড়ি টোপামারি এলাকায় বালিবোরা সাপ, একটা পায়খানার স্যানিটারি পেনের মধ্যে চলে এসেছিল। বালিবোরা সাপটা নির্বিষ সাপ, দেখতে অনেকটা অজগর সাপের বাচ্চার মতো মোটা, এবং আমরা এই পাশাপাশি কেন রাখলাম বোরা, মানে চন্দ্রবোরা নিয়ে কথা বললে আপনারা বুঝতে পারবেন যে দুই বোরাকে একসাথে রাখার কারণটা কি। তো এই বালি বোরাটা নিজেকে বালির মধ্যে, একদম গোটা শরীরটাকে বালির মধ্যে লুকিয়ে ফেলতে পারে খুব সহজেই। এখানে দেখবেন যে বালির মধ্যে রাখা আছে সাপটাকে, মানে বালির মধ্যে দেখা যাচ্ছে। তো ও গোটা শরীরটাকে বালির নিচে লুকিয়ে ফেলতে পারে, এবং অনেকটা বালির কালার হওয়ার কারণে এটা সচরাচর দেখা যায় না, এবং খুব শান্ত প্রকৃতির একটা সাপ এবং নির্বিষ সাপ, আমাদের জন্য ক্ষতিকারক কিছু নয়। কিছু কিছু ক্ষেত্রে চোরাকারবিদের কাছে এই বালিবোরা নিয়ে ভুল বার্তা আছে যে বালিবোরার চামড়া দিয়ে প্রসাধনী তৈরি হয় এবং কয়েক কোটি টাকা দাম। এটা ভুল ধারণা, কোনো সাপেরই চামড়া দিয়ে কোনো রকম ভাবে কালোবাজারি করা উচিত নয়, এবং কালোবাজারি করেও কোনো লাভ নেই, কারণ প্রসাধনী বা আপনার কি বলে এটাকে চেঞ্জ করা কি বলে, ফেসটাকে যে চেঞ্জ করে অনেকে, মানে যেটা ডাক্তারি পরিভাষায় কি বলে আমি ঠিক মনে আসতেছে, সেই ক্ষেত্রে এই সাপের চামড়া কোনোভাবে ব্যবহার হয় না। কিন্তু অন্যদিকে চন্দ্রবোরা, বালিবোরার মধ্যে বোরা টাইপ পদ্মবইতে আছেও, চন্দ্রবোরা বা রাসেল ভাইপার বাংলাদেশের যেমন 28টা জেলার জন্য ভয়ঙ্কর। আমাদের পশ্চিমবঙ্গে মালদা থেকে দক্ষিণ দিকে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এসব জায়গায় চন্দ্রবোরাকে সবসময় দেখা যায়, এবং চন্দ্রবোরা অত্যন্ত বিষধর সাপের তালিকায় একটা সাপ। অনেকে এটাকে গুলিয়ে ফেলেন, আমরা পরের দিকে আবার যাবো যে অজগরের সাথে আমরা একটা মিল পাওয়া যায়, সেটা আমরা পরের দিকে দেখাবো, বলবো যখন অজগর বা পাইথন নিয়ে আমরা কথা বলবো। এই অত্যন্ত বিষধর সাপ, এবং অনেকে অজগর বলে ভুল করেন। মূলত ও চন্দ্রবোরা চেনার উপায় হচ্ছে যেটা, সেটা মানে অজগরের থেকে আমরা কিভাবে আলাদা করবো, সেটা যখন আমরা অজগর নিয়ে কথা বলবো তখন আমরা অবশ্যই দেখাবো। ইদানিং আমরা ধূপগুড়ির একটা, মানে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির একটা 12 বছরের বাচ্চা ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসে সাপের ছোবলে আক্রান্ত হন, এবং মেয়েটা মারা যান। তার সাপের ছোবলে যে বাইটের যে সিমটমটা দেখা যায়, তাতে সন্দেহ হচ্ছিল যে এটা চন্দ্রকোনার ছোবল হতে পারে। এবং তার পাশাপাশি জলপাইগুড়ি সদর ব্লকের কাদোবাড়ি এলাকার যেটা সনপুকুরি পাড়া, দাসপাড়া এলাকা, সেখানেও একটা চন্দ্রবোরাকে দেখা গেছে বলে একটা সন্ধান আছে, এবং তার গঠনগত আকৃতি যেটা সেটা দেখা গেছে, আমাদের নজরদারি আছে। যদিও জলপাইগুড়িতে এই সাপটাকে দেখা যাওয়ার কথা নয়, কিন্তু ওই সাপটিবাড়িতে সাপের বাইটের যে সিমটম, সেই সিমটম অনুযায়ী সন্দেহ করা হচ্ছে যে চন্দ্রবোরা। আর পাশাপাশি আমাদের কাদোবাড়ি যে সাপটাকে আইডেন্টিফাই করেছেন কেউ কেউ, এবং গুগল সার্চ করে নাকি তারা আইডেন্টিফাই করেছেন, এবং যেই বাড়িতে সাপটাকে দেখা গেছিল সেই বাড়ির মানুষের বক্তব্য অনুযায়ী চন্দ্রবোরা সাপই হওয়ার সম্ভাবনা 100%। তথাপি আমাদের নজরদারি আছে, এবং চন্দ্রবোরা সাপ রাসেল ভাইপার যাকে বলে, আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক একটা সাপ। সে ক্ষেত্রে আমরা চন্দ্রবোরা বা অজগর মনে করেই, অজগরের মতো দেখতেই
দেখলি আমরা কাছে যাবো না, এটুকু বলতে পারি। 5 নম্বরে কালার। এখানে পাশাপাশি দুটো সাপ দেখাচ্ছে, প্রথমটা হচ্ছে কালার আর দ্বিতীয়টা হচ্ছে ঘরচিত। দেখতে অনেকটা একই রকম, মানে গায়ের যে এটা মানে মোটাটা, মানে কালাস এবং ঘরচিতে দুটোই চিকন, সাইজে ছোট হয়। মজার ব্যাপার হচ্ছে যে একটা অত্যন্ত বিষধর আর একটা একদমই নির্বিষ। এবার কালাস সাপ মূলত নিশাচর প্রাণী, রাতের বেলায় ঘুরে বেড়ায়। মানে আমরা দারাস নিয়ে যখন বলবো তখন সেই হিসেবে আমি একটু আগে ইঙ্গিত দিচ্ছি হচ্ছে যে দারাস সাপ দিনের বেলা চলাফেরা করে, অন্ধকারে চলাফেরা করতে পারে না। তার বিপরীত দারাসের মতো দেখতে আরেকটা সাপ, সেটা হচ্ছে কালাস। মানে আমরা অনেক সময় দারাস বলে ভুল করে করতে পারি। কালাস সাপ হচ্ছে আলো সহ্য করতে পারে না বলে দিনের বেলাও ঘুরে বেড়ায় না, ও মূলত রাতের বেলায় ঘুরে বেড়ায় এবং নিশাচর প্রাণীর জন্য। কালাস সাপের বাইট, অন্যান্য সাপের বাইট যেমন হচ্ছে বোঝা যায়, বাইট নিয়ে যখন বলবো তখন এই কালাস আর অন্যান্য সাপের বিষাক্ত সাপ বা নেগি সাপের বাইট নিয়ে বলবো লাস্টে। কিন্তু এটুকু বলতে পারি যে কালাস সাপ আমাদের এলাকায়, জলপাইগুড়ি সহ বিভিন্ন এলাকায় এবং গোটা পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় অত্যন্ত পরিমাণে আছে। এবং কালার মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে দলুয়া কালার বা আলাস, যেটা গ্রাম্য ভাষায় বলে, আর একটা হচ্ছে কৃষ্ণ কালাস। এখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কৃষ্ণ কালাস। এটাকে চেনার সবচেয়ে আইডেন্টিফাই করার উপায় হচ্ছে প্রথমত রাত্রিবেলা যদি আমরা দারাস দেখি তাহলে আমরা মোটামুটি 99 হচ্ছে ওর গায়ে দেখতে পাচ্ছেন আপনারা যে কালোর মধ্যে সাদা স্টেপ আছে। এই স্টেপটা কিন্তু দুটো করে দাগ, মানে পাশাপাশি দুটো দাগ, কিন্তু যেহেতু আমরা একটু দূর থেকে দেখলে একটাই দাগ মনে হবে মোটা। মূলত আমাদের যে মা বোনরা শাখা পরেন হাতে, সেই শাখার মতোই দুটো করে দাগ, মানে অনেক দুই ভাজে যে শাখা, কিন্তু দূর থেকে দেখলে আমাদের একটাই দাগ মনে হবে, মোটা দাগ মনে হবে। এবং 1 ইঞ্চি পর পর মাথার কাছ থেকে শুরু করে লেজের শেষ প্রান্ত পর্যন্ত দাগটা, সেটা যদি জুম করে দেখা যায়, একদম মাথায় কিন্তু সাদা দাগটা নেই, কিন্তু এই দাগটা মাথার কাছ থেকে শুরু করে একদম লেজের শেষ প্রান্ত পর্যন্ত। এই যে এখানে দেখুন যে দুটো করে দাগ বোঝা যাচ্ছে পাশাপাশি ছবির মধ্যে। তো এই দুটো দাগ কিন্তু কাছের থেকে, মানে আমরা একটু দূর থেকে দেখলে একটাই দাগ মনে হয়, এবং লেজের শেষ প্রান্ত পর্যন্ত এই দাগটা। পেটের নিচটা, এটা উপরটা যেমন কুচকুচে কালো, পেটের নিচটা সাদা বা হলদে টাইপের হতে পারে। পাশাপাশি অন্যান্য সাপের তুলনায় এই কালার সাপের চোখটা একটু বাইরে, মানে চোখটা কালো মার্বেলের মতো একদম কুচকুচে কালো এবং শরীরের থেকে একটু তুলনামূলক বাইরে। এইটা আমাদের জলপাইগুড়ি বা আমাদের পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্ষতিকারক একটা সাপ। পাশাপাশি ঘরচিতি সাপ, যেটা এই সাপটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে আমাদের জলপাইগুড়ি যদি বলি যে 95% বাড়িতে ঘরচিতি সাপ আছে। এই ঘরচিতি সাপটা একদমই নির্বিষ সাপ। এটা দেখবেন যে কালাচের যেমন বলছি মাথার কাছ থেকে লেজের শেষ প্রান্ত পর্যন্ত দাগটা আছে, ঘরচিতি সাপের দাগটা হচ্ছে একদম গলার থেকে শুরু করে লেজের কাছাকাছি পর্যন্ত, মানে একদম লেজের শেষ প্রান্তে গেলে আর দাগটা পাবেন না। 1 নাম্বার। 2 নাম্বার, ঘরচিতি সাপটা লাল খয়েরি বা কালো খয়েরি হতে পারে এবং মুখটা অনেকটা দেখতে অজগর সাপের মতো। যদি অজগর সাপকে আপনারা ভালো করে দেখে থাকেন তাহলে দেখবেন যে অজগরের মুখ আর ঘরচিতির মুখ একই রকম এবং অনেকটা চট্টবরার মুখের সাথেও মিল আছে। কিন্তু এটা ঘরচিতি সাপ, নির্বিষ সাপ, একদম আমাদের বন্ধু সাপ। ঘরে থাকে, পোকামাকড়, টিকটিকি, আরশোলা খেয়ে মানুষকে রক্ষা করে। কারণ আপনারা জানেন যে আরশোলার আমাদের বিভিন্ন বাসনপত্রে ঘুরে ঘুরে জীবাণু ছড়ায়। আবার টিকটিকি পায়খানা, যেটা টিকটিকির, সেটা হচ্ছে বিষাক্ত আমাদের জন্য এবং মৃত্যু হতে পারে। এবার এই আমাদের ঘরে থেকে ঘরচিতি সাপটা ঘর থেকে, জলপাইগুড়ি 95% ঘরে আছে, এই জন্য আমি ঘরচিতি নিয়ে একটু বেশি বলছি। এবং প্রায় বাড়িতে আমরা যদি সারাদিনে 5টা সাপ রেস্কিউ করি তার মধ্যে 2টা 3টা ঘরচিতি থাকে এবং মানুষের মধ্যে আতঙ্ক প্রচন্ড আছে এটাকে নিয়ে, যে সবসময় দেখা যায়। ঘরচিতিটা খুব চঞ্চল একটা সাপ, যখন তখন লুকাতে পারে, একদমই নির্বিষ সাপ, বন্ধু সাপ আমাদের। যেহেতু ঘরে থেকে টিকটিক আরশোলা পোকামাকড় খেয়ে ঘরটাকে পরিষ্কার রাখে এবং ঘরচিতি সাপ ঘরে থাকলে ডাক্তারি খরচা আমাদের অনেক ক্ষেত্রে কম। হয়তো এই যে আমি বসে এখানে কথা বলছি, আমার আশপাশ দিয়ে, মানে হয়তো কখনো দেখতে পারেন যে ক্যামেরা যে পিছন দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার ঘরে 20-25টা আছে আর কি ঘরচিতি সাপ এরকম। ও বন্ধু বলে ওকে ঘরে রাখা। তারপরে আমরা আগাচ্ছি পরবর্তীতে 7 নম্বরে যাচ্ছি। 7 নম্বরে গোপ্র সাপ এবং পাশাপাশি হচ্ছে শঙ্খিনী বা শাকামুঠি সাপ।
প্রথমটা গোকরো সাপ। গোকরো সাপের এখানে সামনের ছবিটা দেওয়া আছে, পিছনের ছবিটা দেওয়া নেই। আমরা একদম লাস্ট যে সাপের ৪ টা সাপ একসাথে একটা ছবি দেখাবো, সেটার মধ্যে দেখবেন যে গোকরো সাপ যেখানে আছে সেখানে পিছনটাও দেখা যাবে। যাই হোক, আমরা সেই প্রসঙ্গে পরে যাচ্ছি। এখন এখানে গোকরো সাপ আমাদের জলপাইগুড়ি সহ পশ্চিমবঙ্গের সব জেলায় গোকরো সাপকে দেখা যায়। গোকরো সাপ মূলত খয়েরি কালার হতে পারে, গোকরো সাপ একটু কালচে টাইপ হতে পারে, গোকরো সাপ সাদা টাইপের হতে পারে বা সাদাও হতে পারে। ৩-৪ টা কালার মূলত এখানে দেখা যায়। গোকরো সাপের যেমন এখানে পিঠে মানে পিছনে চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে ওর মাথার পেছনে খড়ম চিহ্ন বা গান্ধীর চশমা চিহ্ন। আমাদের গান্ধীজি যে মহাত্মা গান্ধীর যে চশমাটা গোল টাইপের একটু, ওই অনেকটা গান্ধী চশমা টাইপ। মানে চশমাটাকে যদি উল্টে দেওয়া হয়, তাহলে দেখবেন যে গান্ধী চশমার টাইপ। আর অথবা খড়ম চিহ্ন, যেমন ওই যে খড়ম জুতো আগের দিনে মানে কাঠের তৈরি, দুটো খড়ম জুতো একসাথে থাকলে যেরকম দেখা যায় সেই চিহ্নটা। গোকরো সাপ মূলত হচ্ছে আমাদের জন্য ক্ষতিকারক, এই জন্য বলবো যে বিষাক্ত একটা সাপ, কিন্তু আবার বিষাক্ত না, চট মানে ক্ষতিকারক না, কারণ ও চট করে কাউকে অ্যাটাক করে না। গোকরো সাপ ভয় পেলে ফনা তোলে। গোকরো সাপ ভয় পেলে হচ্ছে ফোঁস-ফাঁস শব্দ করে, মানে ভয় দেখানোর জন্য। সামনে যে দাঁড়িয়ে আছে ও যাকে ভয় পাচ্ছে তাকে ভয় দেখানোর জন্য ফোঁস-ফাঁস করে। এবং গোকরো সাপ প্রথম অনেকে বলে যে দেখা মানে এক দেখায় ছবি বা এক দেখায় ছোবল, এই কথাগুলো মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে। কিন্তু মূলত গোকরো সাপ প্রথমে ছোবল দেয় না। ধরে নিয়ে আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি যে আমার সাথে এখানে বিদ্যা হচ্ছে ছবিগুলো দেখাচ্ছে, বিদ্যারঞ্জন। ধরে নিন যে বিদ্যার সাথে আমার ঝগড়া হচ্ছে, আমার পিঠটা দেয়ালে ঠেকে গেছে, আমি কি করব? বিদ্যার থেকে বাঁচার জন্য আমি প্রথমে ওকে একটু ধমকি দিব। তো তেমনি মানে গোকরো সাপ ওই ফোঁস-ফাঁস করা, ফনা তোলা এবং ফোঁস-ফাঁস করাটা হচ্ছে ধমকি দেওয়া। দ্বিতীয়ত পরবর্তীতে যদি না শুনে তখন হচ্ছে গোকরো সাপ কি করে, মুখ বদ্ধ অবস্থায়, এখানে মুখটা হা করা অবস্থায়, মুখ বন্ধ অবস্থায় বাইট করে। এবার মুখ বন্ধ অবস্থায় যখন বাইট করে, সে বাইটটাকে কিন্তু সে বিষ ঢাললো না, মানে যতক্ষণ হা না করবে বিষ ঢালতে পারলো না। এবং সেইখানে যদি সতর্ক না হই আমরা, সেই ক্ষেত্রে সে হা করে বাইট করতে পারে। বাইট করার পরে যতক্ষণ ভাঁজ না হবে মাথাটা, ততক্ষণ পর্যন্ত বিষটা আমাদের শরীরে যাবে না। আমাকে যেমন এই সাপ উদ্ধার করতে গিয়ে গোকরো সাপের ছোবল আমি ৩ বার খেয়েছিলাম। ৩ বারের মধ্যে ১ম বার মানে যেকোনো সাপ প্রথমত বিষ সাপ নিয়ে তো ভয় নেই। বিষাক্ত সাপরাও বাইট করলে যে 100% ক্ষেত্রে বিষ ঢালতে পারে তা নয়। 98% ক্ষেত্রে বা 95% ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফলস বাইট হয়। মানে বাইট করলো, বিষ ঢাললো না। ওই যে প্রথমত মুখ বন্ধ অবস্থায় বাইট করলো, সেটা তো বিষ ঢালার প্রশ্নই নেই। দ্বিতীয়ত যদি হা করেও মানে মুখ খোলা অবস্থায় বাইট করে, সেই ক্ষেত্রে বিষ ঢালতে পারে, নাও ঢালতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিষ ঢালতে পারে না। কারণ ও যখন আমাকে সবল দিচ্ছে তখন আমি মানে ওই জায়গাটা হাত হোক আর পা হোক ধরে রাখবো না। আমরা চেষ্টা করবো যে সরিয়ে নেওয়ার। এই যে চট করে সরিয়ে নেওয়ার এই সময়টার মধ্যে, এই কয়েক সেকেন্ডের সময়ের মধ্যে হতে পারে যে ও বিষ ঢালতে পারলো না। আবার তৃতীয়বার যখন গোকরো সাপের ছোবল খেলাম আমার এই আঙ্গুলে, সেবার কিন্তু বিষ ঢেলে দিয়েছিল এবং হসপিটালে যেতে হয়েছিল। দেখ, স্নেক বাইট হলে কি করণীয় সেটা যখন আমরা আলোচনা করবো সেখানে বিস্তারিত আলোচনা করবো। তার পাশাপাশি শাঁখামুটি বা শঙ্খিনী সাপ, এই সাপটাকে অনেকে গ্রাম বাংলায় দুই মুখো সাপ বলেন, অনেকে মামা ভাগ্য সাপ বলেন। দেখবেন হলুদ এবং কালো ডোরা কাটা যে সাপটা, এবং আমাদের জলপাইগুড়ি সহ গোটা পশ্চিমবঙ্গে, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোতে প্রচুর পরিমাণে দেখা যায় এবং মূলত বেশিরভাগই রাতের বেলা দেখা যায়। এরা সচরাচর মানুষের ঘরে ঢুকে না। এই সাপটাকে আবার অনেকে সাপের রাজা বলে। কেন সাপের রাজা বলে? ও অন্য সাপকে খেয়ে নিয়ে সাপের বংশ বিস্তারটাকে নিয়ন্ত্রণ করে রাখে। আমাদের বন্ধু সাপ তুলনামূলক গোকরো সাপের চেয়ে বেশি বিষধর, শাঁখামুঠি বা শঙ্খিনী সাপ। কিন্তু মানে গোকরো সাপের তুলনায় বেশি বিষধর হলেও এই সাপটা আমাদের বন্ধু সাপ। এই জন্য বলবো যে গত ৩০ থেকে ৩৫ বছরে পশ্চিমবঙ্গের কোথাও কোনো প্রান্তে কাউকে এই সাপটা বাইট করার এখনো রেকর্ড নেই। মানে ও খুব অলস প্রজাতির সাপ। মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে এই শাঁখামুঠি বা শঙ্খিনী সাপের উপর দিয়ে যদি মানুষ ডেঙ্গিয়ে না যায় তাহলে এই সাপের বাচ্চা হয় না বা ডিম হয় না, এই জাতীয়, কিন্তু এটা ভুল ধারণা। এবং আরেকটা মানুষের ভুল ধারণা, সেটা হচ্ছে দুই মুখো সাপ, মানে ভাবে যে এই সাপটা দুই প্রান্তে দুটা মাথা আছে, মুখ আছে, কিন্তু বাস্তবে সাপের মতো দেখতে কোনো সাপেরই দুইটা মুখ নেই। আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা মানুষ অনেক সময় দুই মুখ হতে পারি। মানুষ দুই মুখ হতে পারে। যেমন আজকে হয়তো আমি সামনাসামনি বললাম যে বিদ্যারঞ্জন খুব ভালো ছেলে, বা জয়িতা যে আজকে হোস্ট হিসেবে আছেন, জয়িতা খুব ভালো মেয়ে, সামনাসামনি বললাম। আর পিছন দিয়ে বললাম ওর মতো মানে বদমাস শয়তান নাই। এই যে আমার মধ্যে দুই রকম আচরণ, একটা সামনে আচরণ, একটা পিছনে আচরণ, এইটাকে হচ্ছে দুই মুখা আমরা বলি, যে দুই মুখা মানুষ। তো তেমনি সাপের
কোনো রকম কোনো সাপের মতো দেখতে কোনো সাপের দুটো মুখ নেই, প্রত্যেকটা সাপেরই একটাই মুখ। মানুষের মধ্যে যে ভুল ধারণাটা শঙ্খিনী নিয়ে বা শাঁখামুঠি নিয়ে, যে ২ টা মুখ, ৬ মাস এই মুখ দিয়ে খায়, ৬ মাস ওই মুখ দিয়ে খায়, ওকে ডেঙ্গিয়ে না গেলে ওর বাচ্চা হয় না। এই ধারণাগুলো ভুল ধারণা। এবং শঙ্খিনী সাপ হচ্ছে আমাদের বন্ধু সাপ। অন্য সাপকে খেয়ে যেহেতু সাপের বংশবিস্তার কমিয়ে রাখে, সেই ক্ষেত্রে আমরা শঙ্খিনী সাপকে দেখলে তাকে আমাদের পাড়ার থেকে তাড়াবো না। এবং আমি উদাহরণ দিয়ে বলতে পারি যে আমার এই যে এই পাড়ায়, রাজবাড়ী পাড়াটা জলপাইগুড়ি, এই পাড়ায় আমি আশপাশে যে কটা বাড়িতে সাপ রেস্কিউ করতে যেতাম, প্রত্যেকটা বাড়িতে গোখরো সাপের রেস্কিউ আসতো। এবং এমনকি আমার গেটের সামনেও গোখরো সাপ রেস্কিউ করতে হয়েছিল, একদম আমার গেটের সামনে। তো সেই ক্ষেত্রে একটা শঙ্খিনী সাপ আমার ঠিক পাশেই, এখান থেকে ৩০০ মিটার ৪০০ মিটার দূরে ইন্দিরা কলোনি নামে একটা জায়গা আছে, সেখানে একটা শঙ্খিনী সাপ রেস্কিউ হয়েছিল। সেই সাপটাকে ওখানে ছাড়তে দেয়নি, ছাড়তে দিবে না ওইখানকার লোকজন, অনেক বাড়াবাড়ি। তো পরবর্তীতে সেই সাপটাকে আমি নিয়ে এসে আমার বাড়ির সামনে রাজবাড়ি ডিঘিতে ছেড়ে দিই, রাজবাড়ি ছোট ডিঘিটা পাড়ে ছেড়ে দিই। আজকের দিন পর্যন্ত এই গত ১.৫ বছরের অধিক সময় ধরে, প্রায় ২ বছর সময় ধরে এখন অব্দি আমার রাজবাড়ি পাড়ায় কেউ কোনো বাড়িতে সাপ রেস্কিউর জন্য ডাকেনি। মানে শঙ্খিনী সাপটা আমাদের এতটাই বন্ধু যে ও থাকলে ওর সাথে মানুষের সংঘাত হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, যেহেতু ও কাউকে বাইট করে না, খুব অলস প্রজাতির সাপ। এবং বাইট করে না, এবং অন্য সাপকে খেয়ে যেহেতু সাপের বংশ বিস্তার কমে, সেই ক্ষেত্রে আমাদের জন্য বন্ধু সাপ এবং উপকারী সাপ। পরের দিকে আগাই। ৯ নাম্বার, ৯ নাম্বারে দুটো সাপ দেখা যাচ্ছে, একটা হচ্ছে ব্ল্যাক মাম্বা আর একটা হচ্ছে কেউটে। এই ব্ল্যাক মাম্বা অত্যন্ত বিষধর সাপ, পৃথিবীর সবচেয়ে বিষধর সাপের তালিকাভুক্ত এবং পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির সাপ। ব্ল্যাক মাম্বা মূলত আফ্রিকা মহাদেশের একটা সাপ, আমাদের এই ভারতবর্ষের সাথে, এবং ভারতবর্ষে আজ পর্যন্ত দেখা গেছে বলে কোনো রেকর্ড নেই আমাদের কাছে। সেই ক্ষেত্রে আমরা এই সাপ নিয়ে বেশি আলোচনার দরকারও নেই, যেহেতু এটা আফ্রিকা মহাদেশে মূলত দেখা যায়। এবং খুব দ্রুতগতির সাপ, পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির যত সাপ, মানে পৃথিবীতে যত এই একটা ৫,৬০০ প্রজাতির সাপ বললাম, তার মধ্যে সবচেয়ে দ্রুতগতির সাপ হচ্ছে ব্ল্যাক মাম্বা, এবং অত্যন্ত বিষধর সাপের তালিকাভুক্ত একটা সাপ। তার পাশাপাশি কেউটে, কেউটে যেটা হচ্ছে এখানে এই গোখরোর মতো দেখতে, দেখবেন একটু যদি জুম করে দেখানো যায় কোনোভাবে, গোখরো সাপের মতোই দেখতে আরেকটা সাপ কেউটে, গোখরোর মতে ফনা আছে। এবার পার্থক্য হচ্ছে, প্রথম চেনার উপায় হচ্ছে এখানে যেমন কালো কেউটে দেখানো হচ্ছে, কেউটে আবার লালচে কেউটে হতে পারে বা খয়েরি কালার কেউটে হতে পারে, মানে গোখরো কালারও হতে পারে। দুটো মানে কেউটে আর হচ্ছে গোখরো, দুটো চেনার উপায় হচ্ছে এই যে পিছনে, সাপটার পিছনে, কেউটের পিছনে দেখবে যে একটু গোল আকৃতি, একটু এটা যেমন অনেকটা চারকোনা টাইপের দেখাচ্ছে, পাশাপাশি এটা বেশিরভাগটাই হচ্ছে গোল হয়। এবং গোখরো সাপের চেয়ে এই কেউটে সাপের বিষের তীব্রতা একটু বেশি, এবং গোখরো প্রজাতিরই একটা সাপ। মূলত দক্ষিণবঙ্গে দেখা যায়, আমাদের এই জলপাইগুড়ি বা উত্তরবঙ্গে দেখা যায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে শোনা যাচ্ছে যে নাগরাকাটা ব্লক এবং বানারহাট ব্লকে ২-১টি কেউটে সাপ দেখা গিয়েছে বলে একটা সন্ধান। কিন্তু আমাদের কাছে পূর্ণাঙ্গ বা বন দপ্তরের কাছে পূর্ণাঙ্গ তালিকা নেই আমাদের এই উত্তরবঙ্গে বা জলপাইগুড়ি বা পার্শ্ববর্তী এলাকায় দেখা যাওয়ার কেউটে। কিন্তু দক্ষিণবঙ্গে, মানে পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গের দিকে এলাকাগুলো, নদিয়া, মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম, বাঁকুড়া, ওইসব জেলায় কেউটে সাপকে দেখা যায়। চেনার উপায় ওই যে বললাম, কেউটের পিছনে একটু গোল টাইপ বা গোল, আর গোখরোর হচ্ছে গান্ধী চশমা বা খরম চিহ্ন যে পিছনে। আমরা ওই যে বললাম লাস্টে আমরা এই কেউটে আর গোখরোকে একসাথে দেখাবো যখন, তখন অবশ্যই আপনাদের আর একটু বলতে পারবো। তবে এই কেউটের হচ্ছে গোখরো সাপের চেয়ে বিষের তীব্রতা একটু বেশি। তারপর হচ্ছে আপনার একটা হচ্ছে বেলচেরি, বেলচেরি আর একটা হচ্ছে কালনাগিন। বেলচেরি সাপটা হচ্ছে বিষধর সামুদ্রিক সাপ, শান্ত ভীতু প্রজাতির সাপ, মানে খুব শান্ত থাকে, খুব ভীতু প্রজাতির সাপ। সচরাচর মানুষকে বাইট করে না, এবং বাইট করলেও ও বিষ ঢালে না, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। কিন্তু যদি ওকে খুব খোঁচাখুচি করা হয়, খুব জ্বালাতন করা হয়, তখন ও ভয় পেয়ে অনেক সময় বাইট করে। আর সামুদ্রিক সাপগুলো, যেমন আমরা প্রথমে বলছিলাম ইয়েলো বেলিড, সেই প্রজাতির সাপগুলো মূলত হচ্ছে জলেই থাকে, সমুদ্রের জলেই থাকে, স্থলভাগে খুব একটা আসে না। কিন্তু এই বেলচেরি সাপটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ও জল এবং স্থলে দুটো জায়গায় থাকতে পারে, থাকে। মানে ওর দুটো জায়গায় একই ভাবে থাকার অভ্যাস আছে, এবং প্রাকৃতিকতা, মানে আমরা যেমন মানুষ ঘরে থাকি, আর পথ কুকুর বা ষাড় গরুরা অনেক সময় দেখা যাচ্ছে রাস্তাঘাটে থাকতেছে,
কিন্তু আমরা মানুষরা রাস্তাঘাটে থাকতে গেলে আমাদের যেমন একটু অসুবিধা হয় বা অন্য যেমন ইয়েলো বেলির যেমন স্থলভাগে থাকতে অসুবিধা হবে, তেমনি বা অন্য সাপগুলো আমাদের এই যে সাপগুলোর কথা বলা হচ্ছিল, বালিবোরা বা অন্যান্য সাপ, তারা জলে থাকতে একটু অসুবিধা হয়। কিন্তু এই বেলচেরি সাপটা জলে এবং স্থলে দুটো জায়গায় থাকতে পারে। ওই আগের মতোই বলবো যে দক্ষিণবঙ্গের যে সামুদ্রিক এলাকাগুলা বা উড়িষ্যার সামুদ্রিক এলাকাগুলা, বাংলাদেশের সামুদ্রিক এলাকাগুলোতে এই সাপটা দেখা যেতে পারে এবং জেলেদের সাথেই মূলত এদের সংঘাতটা টুকটাক হয়। কারণ জেলেদের জালে অনেক সময় ধরা পড়ে এবং জেলেদের জালের মাধ্যমে এসে অনেক সময় জেলেদের অসাবধানতার বশত ছোবল দিতে পারে। তার পাশাপাশি আমাদের বাংলার এবং হিন্দু সমাজের একটা খুব কমন সাপ, কমন নাম কালনাগিন। কালনাগিন সাপটাকে নিয়ে আমাদের মধ্যে প্রচুর ভুল ধারণা আছে। কালনাগিনী নিয়ে যদি বলা যায় যে কালনাগিনী সাপটা দেখতে খুব সুন্দর একটা সাপ। দেখবেন এই যে হলুদ, সাদা, কালো, লাল বিভিন্ন রকম কালার দিয়ে ওর শরীরটাকে বানানো এবং অত্যন্ত সুন্দর সাপ যদি ২-৪ টে থাকে তার মধ্যে একটা হচ্ছে কালনাগিন সাপ এবং এই কালনাগিন সাপের মাথাটা দেখবেন একটু আলাদা করে, একটু লম্বাটে, অনেকটা হচ্ছে আপনার যেটা বলবো পিট ভাইপার টাইপের। পিট ভাইপার সাপের যেমন হচ্ছে মাথাটা হয় অনেকটা সেই ধরনের সাপ। এবার এই কালনাগিনী নিয়ে যদি বলা যায় যে কালনাগিনী খুব লজ্জাবতী সাপ। কাউকে বাইট করে না সচরাচর এবং বাইট করার কোনো রেকর্ডও পাওয়া যাচ্ছে না এবং কালনাগিনী সাপের মধ্যে এটাকে আমরা নির্বিষ সাপে বলতে পারি, কারণ এত কম পরিমাণ ওর মধ্যে বিষ আছে যে এই বিষটা মানব শরীরের জন্য কোনোভাবে ক্ষতিকারক না। কালনাগিনী সাপটার এত স্বল্প স্বল্প বিষধর সাপ বলা হয়, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাকে নির্বিষে বলি। এই জন্যই নির্বিষ বলি যে এই সাপের মধ্যে এত কম পরিমাণ বিষ আছে যেটা একটা টিকটিকি বা ছোট প্রাণীর ক্ষেত্রে ক্ষতিকারক হলেও মানব শরীরের জন্য, আমাদের মানুষের জন্য কোনোভাবেই ক্ষতিকারক না, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে লজ্জাবতী সাপ, কাউকে ছোবল দেয় না। ছোবল দেওয়ার রেকর্ডও নেই এবং এই কালনাগিনী নিয়ে একটা আমাদের মধ্যে ভুল ধারণা বা এই যে মনসা মঙ্গল বা বেহুলা লক্ষীন্দরের গল্পে যে গল্পটা বলা হয়, কালনাগিনীর ছোবলে লক্ষীন্দর মারা গেছেন। এই প্রসঙ্গে যদি বলা যায়, আহ আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি নিজে একজন হিন্দু মানুষ। আমি ধর্মে বিশ্বাসও করি। আমি নাস্তিক নই। তথাপি কালনাগিনী সাপ নিয়ে যদি বলা যায় যে এই বেহুলা লক্ষীন্দরের গল্পের মধ্যে কিছুটা ভুল ধারণা আমি এইজন্য বলব যে প্রথমত যে ঘরটা বানানো আছে, আমাদের এই যে আমি ঘরে বসে আছি, এই ঘরটার মধ্যে দরজা আছে, জানলা আছে, ভেন্টিলেটর আছে। কেন আছে? আলো, বাতাস, অক্সিজেন যাতে ঢুকতে পারে। আমরা মানুষ অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি এবং এর মধ্যে আমরা বেঁচে থাকি। অক্সিজেন যদি আমরা না পাই তাহলে আমরা কোনোভাবে বেঁচে থাকবো না। তো এই যে ঘরটা, এই ঘরটার মধ্যে যদি আলো বাতাস প্রবেশ করার কোনো জায়গা না থাকে আর আমাকে যদি ঢুকিয়ে দিয়ে দরজা যেখান দিয়ে ঢুকিয়ে দিল সেটা সিল করে দিল এবং এইখানে আর কোনো নতুন করে অক্সিজেন ঢোকার জায়গা না থাকলে কি হবে? আমি অক্সিজেন নিতে, নিতে একটা সময় দেখা যাবে যে অক্সিজেন শেষ এবং সেই ক্ষেত্রে আমার দম বন্ধ হবে এবং দম বন্ধের পরে মারাও যেতে পারি। তো সেই ক্ষেত্রে লক্ষীন্দরের ক্ষেত্রেও সম্ভবত সেরকম কিছু একটা ঘটনা ঘটেছিল। যার কারণে ওই ঘরটা এবং আমরা যেটা বেহুলা লক্ষীন্দরের গল্পে আমরা শুনতে পাই যে লোহার বাসর ঘর এবং সেই ঘরে কোনো ছিদ্র ছিল, ছোট্ট একটা শুধু ছিদ্র ছিল, বিশ্বকর্মা বানিয়েছিল। এই ধরনের গল্প আমরা শুনতে পাই। তো যদি তাই হয় যে গোটা ঘরের মধ্যে দরজা জানালা আলাদা করে কিছু নেই, ভেন্টিলেটর নেই, আলো বাতাস ঢোকার কোনো পথ নেই, তখন লক্ষীন্দর যতক্ষণ অক্সিজেন ছিল ততক্ষণ অক্সিজেন নিয়ে বেঁচে ছিল। যখন অক্সিজেন শেষ তখন তার দম বন্ধ হয়ে গেছিল। আর আজকের দিনের মতো তো ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি বা উন্নত মানের কোনো মেশিন ছিল না বা সিপিআর পদ্ধতিটা হয়তো তখনকার দিনে ডাক্তাররা জানতো না। যার কারণে দম বন্ধ হয়ে গেছে, এবার দরজা খুলে দেখলো যে সে দম বন্ধ মারা গেছে, তখন তার পরীক্ষা নিরীক্ষা অত কিছু নাই, মারা গেছে মারা গেছে। এবার ওঝা নিয়ে ঘোরাঘুরে হয়তো হয়েছিল, তারপরে কলার ভিতরে ভাসিয়ে দেওয়া হয়েছে। এবার ওই ফুটা দিয়ে যে ছিদ্রটা ছিল বলছিল, সেই ছিদ্র দিয়ে কালনাগিনী সাপটা হয়তো ঢুকেছিল টিকটিকি, কালনাগিনী সাপ মূলত টিকটিকি খাওয়ার জন্য মানুষের ঘরে ঢুকে। বেশিরভাগই গাছে দেখা যায় কালনাগিনী সাপকে, কিন্তু কখনো কখনো ওই মানুষের ঘরে ঢুকে হচ্ছে টিকটিকি খাওয়ার জন্য। হয়তো ভাই কালনাগিনী সাপটা সেদিন ওই লক্ষীন্দরের ঘরে ঢুকছিল টিকটিকি আছে কিনা, টিকটিকি সন্ধানে, খাবারের সন্ধানে ঢুকে পড়েছিল। এবার ও তো প্রাণী, ওকে তো অক্সিজেন নিতে হবে বাঁচার জন্য। সেই সময় এটা হয়তো এমন হতে পারে অক্সিজেন ও দাপড়াদাপড়ি করছে, লক্ষীন্দর অক্সিজেন পাচ্ছে না, দাপড়াদাপড়ি করছে, আর কালনাগিনীও তাই। এবার লক্ষীন্দরের যদি হাতটা তার সাপের গায়ে পড়ে থাকে হয়তো বাইট করেছিল, হয়তো ওইটাই ওর জীবনের ১ম বাইট কালনাগিনী এবং হয়তো ওইটাই ওর জীবনের লাস্ট শেষ বাইট। কারণ কালনাগিনী সাপ ওই যে আগেই বলেছিলাম লজ্জাবতী সাপ, কাউকে বাইট করে না। পকেটে নিয়ে ঘুরলেও ভয় নেই, গলায় ঝুলিয়ে নিয়ে ঘুরলেও ভয় নেই। আমরা জলপাইগুড়িতে বেশ কয়েকটা উদ্ধার করেছিলাম কালনাগিনী। বিশেষ করে একটা বাস থেকে উদ্ধার হয়েছিল। নাগরাকাটা লাইনের বাসের থেকে। তো সেই ক্ষেত্রে কালনাগিনী সাপকে নিয়ে
আমাদের যে ভুল ধারণা। এবার যদি বলেন যে বাকিটুকু যে লক্ষিন্দর যদি গল্পটা আমি এটা একটা গল্পের মতোই যদি বলি, তাহলে হচ্ছে সেদিন লক্ষিন্দরকে যখন কলার ভেরুয়াতে করে ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেই সময়টা হয়তো এই সমুদ্রে যে ঢেউটা দেখি আমরা সিনেমায়, সেই ঢেউটা হয়তো ছিল সেই নদীতে। আর এই ঢেউর কারণে সিপিআর এর কাজটা হয়েছিল। আর সিপিআর এর কাজটা হওয়াতে ওর আবার নিঃশ্বাসটা আবার চালু হয়ে গেছিল। কারণ বাইরের জগতের এই বাইরে খোলা আকাশের নিচে যখন সে ঘুরছে তখন তো অক্সিজেন এভেইলেবল আছে। এবার হয়তো বলবেন যে তাহলে বেহুলা মরল না কেন? আমরা বলবো যে লক্ষিন্দর মারাই যায়নি সেদিন। কারণ কালনাগিনী সাপের বিষে কোনো মানুষ মারা যাওয়ার কোন রকম সম্ভাবনা নাই। কারণ ওর মধ্যে এত স্বল্প পরিমাণ বিষ আছে যে এটাকে আমরা নির্বিষ সাপে বলে যাই। মানে আমরা কালনাগিনীকে কখনোই বিষধর সাপ বা স্বল্প বিষধরও বলি না। আমরা বলি যে ও নির্বিষ সাপ। আর দ্বিতীয়ত যেহেতু লজ্জাবতী সাপ কাউকে বাইট করে না, সেই ক্ষেত্রে মজার ব্যাপার এখানেই যে লক্ষিন্দর মারাই হয়তো যায়নি। তার দম বন্ধ হয়ে গেছিল বাইরের আবহাওয়া যখন অক্সিজেন পাওয়া শুরু হয়েছে এবং সমুদ্রের ঢেউতে যখন সিপিআর এর কাজটা হচ্ছিল মানে শরীরটা তুলতেছিল সেই মুহূর্তটা তার আবার জ্ঞান ফিরে এসছে। এবার হয়তো বলবেন যে তাহলে বেহুলা মারা গেল না কেন? এই প্রশ্নে আমি বলি সেটা হচ্ছে যে আমাদের হিন্দু শাস্ত্র মতে বিয়ের পরদিন কাল রাত তারপর দিন বাসর রাত। এবং আমরা যেটা দেখছি এখনকার দিনেও দেখি আমরা যে বিয়ের পরে কাল রাত্রিতে স্বামী স্ত্রী এক জায়গায় থাকে না, এক ঘরে থাকে না, অটোমেটিক বাসি বিয়ে সেরে বিয়ে এবং বাসি বিয়ে সেরে যদি লক্ষিন্দরকে এনে বাসর ঘরে ঢুকিয়ে দেওয়া হয় নিরাপত্তার জন্য ওই ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবার পরের দিন তো কাল রাত, সেদিন তো বেহুলা তার ঘরে থাকবে না। যদি কাল রাত্রি না হতো আর বেহুলা ওই ঘরে থাকতো তাহলে বেহুলারও দম বন্ধ হতো বা বেহুলা মারা যেত। কাল রাত্রিতে স্বামী স্ত্রী তো একসাথে থাকে না, আলাদা ঘরে ছিল, যার কারণে বেহুলা মারা যায়নি। এই যে ভুল ধারণাটা আমাদের মধ্যে যে কালনাগিনী নিয়ে যেরকম বেহুলা লক্ষিন্দরের গল্প বা মনসা মঙ্গল মনসা পুরাণের গল্প, এইটা আমরা মনে করি যে সম্পূর্ণরূপে কাল্পনিক একটা গল্প। বাস্তবে কালনাগিনী সাপ একটা স্বল্প বিষধর বা নির্বিষী বলা যেতে পারে। সেই ধরনের লজ্জাবতী সাপ, দেখতে খুব সুন্দর একটা সাপ। আমরা 12 নম্বরে যাবো এবার। তারপরে এখানে 12 নম্বরে দুটো সাপ দেখাচ্ছে, একটা হচ্ছে উদয়কাল একটা লাউডগা। এবার উদয়কাল সাপটা মূলত হচ্ছে একটা নির্বিষ সাপ, আমাদের পশ্চিমবঙ্গে দেখা যায় না। এবং উদয়কাল যেহেতু নির্বিষ সাপ এবং পশ্চিমবঙ্গে দেখা যায় না, সেক্ষেত্রে আমাদের ওকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। দেখতে খুব একটা সুন্দর সাপ। অনেকে ওই দাগটা দেখে আবার এটাকে নিয়ে ভাববেন না যে ওই কালাচের সাথে গুলিয়ে ফেলবেন না। এটা হলুদ ধরনের সাপ এবং কালো দাগ তার মধ্যে। অনেকটা ওই হলুদ কালো যেমন শঙ্খিনী সাপ বা শাঁখামুঠি সাপ, তার সাথে কিছুটা মিল আছে। কিন্তু এই উদয়কাল সম্পূর্ণ নির্বিষ সাপ, তাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, তার জন্য আমরা বিস্তারিত আলোচনা করছি না। কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে বা নেপাল ভুটান পার্শ্ববর্তী দেশগুলোতে যে সাপটা সচরাচর দেখা যায় সেটা হচ্ছে লাউডগা সাপ। এখানে দেখবেন একটা সবুজ ধরনের সাপ। এই লাউডগা সাপটা হচ্ছে তাও ওই আগের মতে বলবো যে কালনাগিনী টাইপেরই স্বল্প বিষধর সাপ। লাউ গাছের ডগার মতো বলে এবং লাউ গাছে যদি মাচার মধ্যেও থাকে, অনেক সময় আমরা লাউ ডগা মনে করে ভুল করতে পারি এবং গাছে থাকে। স্বল্প বিষধর সাপ মানুষ দেখলে ভয়ে পালায় এবং সচরাচর মানুষের সাথে সংঘাত হয় না এবং লাউডোগা সাপ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু হ্যাঁ, লাউডোগা সাপের মতো দেখতে আরো একটা সাপ আছে যেটা হচ্ছে এই একই ধরনের সবুজ সাপ, যেটা গ্রিন পিট ভাইপার। লাউডোগার মতো দেখতে একই ধরনের একটা সাপ আছে, দেখতে অনেকটা একই ধরনের, সেটা হচ্ছে গ্রিন পিট ভাইপার। এবার পিট ভাইপারের মধ্যে 4টা কালার মূলত দেখা যায়, বেশিরভাগ দুটো কালার দেখা যায় আমাদের এই অঞ্চলে। একটা হচ্ছে গ্রিন পিট ভাইপার আর একটা হচ্ছে ইয়েলো পিট ভাইপার। তার পাশাপাশি রেড পিট ভাইপার এবং ব্লু পিট ভাইপার, মানে 4টা, লাল নীল সবুজ এবং হলুদ, 4 ধরনের পিট ভাইপার দেখা যায়। সবুজটাকে দিয়ে উদাহরণ দিই, আমি লাউডোগা দিয়ে উদাহরণ দিই যে গ্রিন পিট ভাইপারটা দেখতে হচ্ছে অনেক লাউডোগার মতোই। মূলত এই সাপটা ফরেস্ট এলাকার সাপ, জঙ্গলের সাপ। আমরা যেমন এই লাউডোগা সাপটা আমাদের লোকালয়ের সাপ, আমাদের এই মানুষ যেখানে থাকেন সেই অঞ্চলের সাপ, তেমনি গ্রিন পিট ভাইপার এই লাউডোগার মতো দেখতে, অনেকটা লাউডোগা সাপের মতো দেখতেই,
গ্রিন কালারের, সবুজ কালারের, সেই সাপটা হচ্ছে ফরেস্ট এলাকার সাপ। এখন পর্যন্ত গ্রিন পিট ভাইপার যেমন উদলাবাড়িতে উদ্ধার হয়েছে, তার পাশাপাশি ইউলো পিট ভাইপার দুটো উদ্ধার হয়েছে এ পর্যন্ত। একটা হচ্ছে দুটোই রামশাহী এলাকায়, ময়নাগুড়ি ব্লকের রামশাহী এলাকায়। একটা তার মধ্যে সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে আমার হাতে উদ্ধার হয়েছিল, যেটাকে গ্রিন ইয়েলো পিট ভাইপার বলে, অথবা ইন্দোনেশিয়ান পিট ভাইপারও বলে অনেকে। আবার এই গ্রিন পিট ভাইপারটাকে অনেকে অস্ট্রেলিয়ান পিট ভাইপার, গ্রিন পিট ভাইপার বলে। তো এই পিট ভাইপার সাপটা অত্যন্ত বিষধর সাপ। সেটা হোক সবুজ, হোক হলুদ, হোক লাল বা নীল। লাল নীলটা সচরাচর দেখা যায় না, হলুদ আর সবুজটাই দেখা যায় বেশিরভাগই। তো এই পিট ভাইপার সাপটা মূলত জঙ্গল এলাকার সাপ, ফরেস্ট এলাকার সাপ, এবং লোকালয়ে সচরাচর দেখা যায় না। লাউডুকা সাপটা যেমন আবার স্বল্প বিষধর, মানব শরীরের জন্য ভয়ের কিছু নেই, সচরাচর সবল দেয় না, যদি সবল দেয়ও কখনো মানুষের জন্য ভয়ের কিছু নেই। এবং এই লাউডুকা সাপের মতো আরেকটা সাপ নিয়ে আমরা লাস্টের দিকে আলোচনা করব, যেটা আমাদের লোকালয়ে দেখা যায়, সেম গাছে থাকার মতো একটা সাপ। যে এই লাউডুকা সাপটা একদমই স্বল্প বিষধর সাপ, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে ভয়ের কিছু নেই। আর পিট ভাইপারটা ফরেস্টের পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য কিছুটা ভয়, কারণ মাঝে মধ্যে ফরেস্ট থেকে বেরিয়ে এসে। সেক্ষেত্রে যেমন ওই যে বললাম রামশাহী এবং উদলাবাড়িতে উদ্ধার হয়েছিল। রামশাহীতে ইয়েলো পিট ভাইপার এবং উদলাবাড়িতে গ্রিন পিট ভাইপার। তার পাশাপাশি গ্রিন পিট ভাইপার আরেকটা উদ্ধার হয়েছিল নাগরাকাটাতে। নাগরাকাটার একজন সর্পবন্ধু ফরিদুলকেও মানে লাস্টে বাইটও খেতে হয়েছিল। মানে ও লাউডোগা সাপ মনে করে ভুল করে ধরতে গেছিল। লাউডোগা সাপ যেহেতু স্বল্প বিষধর, ধরতে গিয়ে তার পিট ভাইপারের ছোবল খায় এবং সেক্ষেত্রে তাকে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ভালবাজার মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শেষ পর্যন্ত এখন সুস্থ আছেন এই মুহূর্তে। পিট ভাইপার অত্যন্ত বিষধর সাপের তালিকায় একটা সাপ। আমাদের জন্য ভয়ের কারণ নেই, কিন্তু আবার ভয়ের কারণ আছে, যে এলাকাগুলো ফরেস্টের নিকটবর্তী। মানে আমাদের গরুমারা ফরেস্ট যেমন আছে, এই গরুমারা ফরেস্টও 2-4টি পিট ভাইপার থাকতে পারে এবং আছেও। যেহেতু উদলাবাড়িতে উদ্ধার হয়েছে, উদলাবাড়ি পার্শ্ববর্তী এলাকা, তো অবশ্যই গরুমারা ফরেস্ট, সরি বৈকুণ্ঠপুর ফরেস্ট। গরুমারা জলদাপাড়া ফরেস্টটা যেহেতু উদলাবাড়ির সাথে সম্পর্ক নেই, সেই ক্ষেত্রে উদলাবাড়িতে যেহেতু গ্রিন পিট ভাইপার উদ্ধার হয়েছে এবং সেই ক্ষেত্রে বৈকুণ্ঠপুর ফরেস্টেও পিট ভাইপার আছে। এবার ফরেস্ট এলাকার পার্শ্ববর্তী যে এলাকাগুলো সে বা অথবা ফরেস্টের মাঝখানে যে বনবস্তিগুলো, সে সমস্ত এলাকার মানুষের জন্য এটা অবশ্যই ভয়ের কারণ। এবং সেখানে লাউডোগা সাপ ভেবে ভুল যেন কেউ না করে, সেটা সবাই সাবধান থাকা উচিত। তারপরের ছবিতে দুটো সাপ, একটা হচ্ছে দারাস আর একটা হচ্ছে কালাস। প্রথমে ছবিটা কালাস, কালাস নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু এইখানে এই দারাস আর কালাসের ছবিটা আমরা একপাশে একসাথে দেখানোর কারণ, ওই যে বললাম দারাস এবং কালাস, মানে দিনের বেলা আমি সাপ দেখলাম, দারাস দেখলাম, মানে সেটা দারাস হওয়ার সম্ভাবনা 99%, এবং রাতের বেলা দারাস বা দারাসের বাচ্চা দেখলাম মানে সেটা 99% কনফার্ম কালাস হওয়ার। এই জন্য আমরা পাশাপাশি দেখাচ্ছিলাম, একটু যাতে আপনারা ছবিটা দেখে সাপ সম্পর্কে বুঝতে পারেন, দারাস এবং কালাসের পার্থক্যটা বুঝতে পারেন। এবার দারাস সাপ একদমই নির্বিষ সাপ। দারাস সাপ আমাদের বন্ধু সাপ। দারাস সাপের ইংরেজি নামটা খুব মজাদার, র্যাট স্নেক। র্যাট মানে ইঁদুর আর স্নেক মানে সাপ। এবার র্যাট স্নেক এই জন্য বলা হয়, দারাস সাপের সবচাইতে প্রিয় খাদ্য হচ্ছে ইঁদুর, আর ইঁদুর হচ্ছে আমাদের মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকারক। পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে এক জোড়া ইঁদুর থেকে বছরে 15,000 ইঁদুর হতে পারে। মানে ইঁদুরের বংশ বিস্তারটা এত বেশি, 21 দিন 22 দিনে ইঁদুর বাচ্চা দেয়। এবার 21 দিন 22 দিন পর পর যখন বাচ্চা দিচ্ছে এবং এক একবার 5টা 6টা করে বাচ্চা দিচ্ছে এবং সেই বাচ্চাগুলো আবার বাচ্চা দিচ্ছে, এই করে করে ইঁদুরের বংশ বিস্তারটা হয় বছরে 15,000। এবং ইঁদুর যদি আমাদের ঘরে থাকে, ইঁদুর থেকে ইঁদুরে কামড়ে আমাদের প্লেগ রোগ হতে পারে। আবার এই ইঁদুরের জন্য আমাদের খাবার, কাপড় চোপড়, টাকা পয়সা, কাগজপত্র সবকিছু নষ্ট করতে পারে। এই দারাস সাপ প্রতি সপ্তাহে আমার ঘরে, আপনার ঘরে ঢুকে চোরের মতো ঢুকছে এবং ওই ইঁদুর আর এবং ব্যাঙ খেয়ে ঘরটাকে পরিষ্কার করে দিচ্ছে। মানে এক কথায় বিনে পোষা কর্মচারী। যেমন ঘরচিতি সাপ ঘরে থেকে বিনে পোষা কর্মচারী হিসেবে টিকটিকা, শোলা, পোকামাকড় খেয়ে ঘরটাকে পরিষ্কার রাখে, তেমনি দারাস সাপ আমাদের ঘরে ঢুকে আমাদের ইঁদুর ব্যাঙ খেয়ে ঘরটাকে পরিষ্কার রাখে। এবং দারাস সাপ কাউকে বাইট করার কোনো রেকর্ড নেই, সচরাচর ও কামড় দেয় না। খুব খেপে গেলে, খোঁচাখুচি করলে, খুব খেপে গেলে তখন ভয়ে আতঙ্কে কামড় দিতে পারে, দেয়, কিন্তু একদমই নির্বিষ সাপ, বন্ধু সাপ। পাশাপাশি দারাস নিয়ে আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে মানুষের মধ্যে, যে দারাস লেজ দিয়ে বাড়ি দেয়। আজকে এখানে জানি না আমার বয়সী কেউ আছেন কিনা বা আমার চেয়ে সিনিয়র কেউ আছেন কিনা, যদি থাকেন তারা জানবেন যে আমরা যখন স্কুলে পড়তাম, স্যার ম্যাডামরা পড়া না পারলে বেত দিয়ে খুব মারত এবং পিঠে কালশিটে দাগ পড়ে যেত, অনেক সময় চামড়া
মানে মরে যাওয়ার মতো, চামড়া উঠে যাওয়ার মতো দাগ হয়ে যেত। বাড়িতে আসলে মা, দিদি, মাসিরা সেখানে তেল বা মলম লাগাতো। ঠিক তেমনি দারাস সাপ হচ্ছে আমাদের এই অঞ্চলে যে সাপগুলো দেখা যায়, তার মধ্যে সবচাইতে দ্রুত গতির একটা সাপ দারাস সাপ। তার পাশাপাশি ওর লেজটা চাবুকের মতো শক্ত। কখনো যদি ওর চলার পথে আমি বা আপনি দাঁড়িয়ে থাকি এবং বাড়িটা লাগে, সেই ক্ষেত্রে আমাদের সেখানে ওই যে মানে আমরা যে বেতের বাড়িটা স্কুলে খেতাম বা মাস্টারের কাছে খেতাম, ম্যাডামের কাছে খেতাম, সেই বেতের বাড়ির মতো ওইখানে কালশিটে দাগ পড়তে পারে। এবার আমরা যদি সেই জায়গাটা দাঁড়ার সাপ মাঠে ঘাটে ঝোপে জঙ্গলে যেখানে নোংরা জায়গা সব জায়গায় ঘুরে বেড়ায়, সেই ক্ষেত্রে তার লেজের মধ্যে ব্যাকটেরিয়া, ভাইরাস, বিভিন্ন রকম জীবাণু থাকতে পারে। এবার আমি যদি জায়গাটা সাথে সাথে পরিষ্কার না করি, পরিষ্কার করে কিছু তেল বা মলম যদি না লাগাই, তাহলে অবশ্যই জায়গাটা থেকে আস্তে আস্তে পচন ধরতে পারে। পচন ধরা থেকে ক্যান্সার হতে পারে। এবার তো রোগটা তো আমার মনে, কারণ আমি তো জায়গাটা পরিষ্কার করলাম না, যার কারণে পচন ধরা বা ক্যান্সার হয়ে গেছে। কিন্তু দোষটা পড়লো দারাসের, যে দারাস লেজ দিয়ে বাড়ি মারে। দারাসের লেজের মধ্যে বিষ আছে। বাস্তবে দারাসের লেজে, ঘাড়ে, পেটে, মাথায় কোথাও বিষ নেই। সম্পূর্ণ নির্বিষ প্রজাতির একটা সাপ দারাস সাপ, এবং আমাদের সম্পূর্ণরূপে বন্ধু সাপ। এবং দারাসকে বা এলাকায় রাখতে হবে আমরা ভালো থাকতে গেলে। আর দারাস যদি আমার এলাকায় না থাকে, ইঁদুর ব্যাঙের উৎপাত এত, বংশ বিস্তার এত বেশি হয়ে যাবে যে আমরা সেই বাড়িতে সেই ঘরে থাকতে পারবো না। তাহলে এই বন্ধুকে আমরা কখনোই ডিস্টার্ব করব না। তার পরবর্তীতে আসি আমরা, একটা হচ্ছে পাইথনেরই দুইটা প্রজাতি, একটা রক পাইথন, একটা বার্মিস পাইথন। এখানে যদি আমরা রক পাইথনের ছবিটা না পাওয়াতে, আমার এই রেস্কিউ করা একটা সাপের ছবি দেওয়া আছে। রক পাইথন প্রথমটা, যেটা রেস্কিউ অবস্থায় দেখাচ্ছে। রক পাইথন আর বার্মিস পাইথন, মানে যে দুইটারই বাংলা আমরা অজগর বলি শর্টকাটে। দুটোই নির্বিষ সাপ, বন্ধু সাপ, এবং ফরেস্টের সাপ। রক পাইথন বা মূলত হচ্ছে পাহাড় এলাকার, আমাদের এই সিকিম থেকে দার্জিলিং থেকে শুরু করে পাহাড় এলাকায় সাপ। আমাদের এই জলপাইগুড়ি বা এই সমতল এলাকায় এই রক পাইথনকে পাওয়ার কথা না, কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা রক পাইথনকে পেয়েছি। মূলত অজগরটা একটু কালচে টাইপের বা খয়েরি কালার হলেও রক পাইথনটা একটু সাদা টাইপের, এবং গায়ের দাগটা এখানে পুরো দেখানো যাচ্ছে না সাপটা। গায়ের রং, দাগটা, এই যে চক্রা দাগগুলো একটু চেঞ্জ, একটু পরিবর্তন। এবং রক পাইথন মূলত 10 থেকে 11 ফিট লম্বা হতে পারে। বার্মিস পাইথনের তুলনায় রক পাইথনটা একটু হিংস্র। মানে বার্মিস পাইথনটা চট করে বাইট করতে চায় না, যদিও বাইট মাঝে মধ্যে খুব খেপে গেলে করে দেয়। কিছুদিন আগে আমাকে এখানেও করে দিয়েছিল, এবং দাঁত বসে যাওয়াতে অপারেশন করে দাঁতটাকে বের করতে হয়েছিল। এবং সেটা হচ্ছে আমার 19 নাম্বার সম্ভবত রেস্কিউ পাইথন, বার্মিস পাইথনের মধ্যে। তো এর আগে সবল খাইনি, একটাই সবল খেয়েছিলাম। এবং এই বার্মিস পাইথন যেমন হচ্ছে কাউকে অ্যাটাক সচরাচর করে না, মানে আমাদেরকে রেস্কিউয়ারদেরকে বা সাধারণ মানুষকে। এরা খাবারের সন্ধানে অনেক সময় জঙ্গল এলাকায়, আমাদের এই অঞ্চলে যে জঙ্গল, সেটা বৈকুণ্ঠপুর জঙ্গল হতে পারে, গরুমারা হতে পারে, জলদাপাড়া হতে পারে, যে কোনো জায়গায় জঙ্গলে ওর বসবাস। এবার এই বার্মিস পাইথনটা খাবারের সন্ধানে, মানে জঙ্গলের মধ্যে খাবার হয়তো কম থাকার কারণে বেশিরভাগই আমাদের লোকালয়ে চলে আসে খাবারের সন্ধানের জন্য। এবং বার্মিস পাইথনটা যেমন লম্বায় 20-22 ফিট পর্যন্ত হতে পারে, পৃথিবীতে সর্বোচ্চ 22 ফিট পর্যন্ত উদ্ধার হওয়ার রেকর্ড আমাদের কাছে আছে বা আমরা শুনেছি। আবার সেই তুলনায় রক পাইথনটা বার্মিস পাইথনের তুলনায় একটু হিংস্র এবং পাহাড়ি সাপ। আর তার পাশাপাশি হচ্ছে রক পাইথনটা লম্বায় 10-11 ফিট পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে, যেটা আমরা উদ্ধার করেছিলাম সে 7.5 ফিট ছিল। এবং এই যে দেখুন, ঘরচিতি সাপের মতোই অজগর সাপের মুখটা অনেকটা, মাথাটা। তো দুটোই নির্বিষ সাপ। এটা নিয়ে অনেক সময় আবার এই বার্মিস পাইথনটাকে অনেকে ভুল করেন যে অ্যানাকন্ডা ধরা পড়েছে। অ্যানাকন্ডা মূলত অ্যামাজন জঙ্গলের সাপ। অতএব আমাদের, আমরা অজগরকে কখনো অ্যানাকন্ডা বলবো না, কিন্তু মানে অনেক সময় লোকালে মানুষ ভুল করে অ্যানাকন্ডা বলে থাকেন। তো এবার এই রক পাইথন পাহাড়ি সাপ, আর বার্মিস পাইথনটা হচ্ছে আমাদের এই ফরেস্টের সাপ। লোকালের সাপ দুটোর মধ্যে কোনোটাই না। কিন্তু আমাদের এই যে কাদোবাড়ি সোনপুকুরি পাড়াতে রক পাইথনটা উদ্ধার হয়েছিল। হতে পারে যে সিকিমের বন্যায় পাহাড় থেকে তিস্তা নদী হয়ে চলে এসেছিল এবং করোনা নদীতে ঢুকে কাদোবাড়ির থেকে উদ্ধার হয়েছিল এই রক পাইথনটা। এবং এই পর্যন্ত জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে সম্ভবত এই প্রথম এটাই রক পাইথন উদ্ধার হয়েছিল। বাকিটা বার্মিস পাইথন তো সবসময় উদ্ধার হয়। তারপরে আমরা আগাবো এবার 17 নম্বরে। এখানে প্রথম হচ্ছে দুধরাজ। দুধরাজ নাম দেওয়া হয়েছে। এবার দুধরাজের আরো কিছু নাম আছে। এটার আরেকটা নাম হচ্ছে পঙ্খিরাজ সাপ, আর এর আরেকটা নাম হচ্ছে করাত সাপ,
এবং তারাস প্রজাতির একটা সাপ, এই দুধরাজ বা পঙ্খিরাজ বা করাত সাপ। এবং এইটার ইংরেজি নাম কপার হেডেড ট্রিঙ্কেট। দেখবেন যে একদম মাথা থেকে লেজের শেষ প্রান্ত পর্যন্ত পিঠের উপর দিয়ে একটা তামার কালার আছে, যার কারণে এই কপার হেডেড ট্রিঙ্কেট, এই জন্য এর ইংরেজি নামটা। এই দুধরাজ বা করাত সাপ বা পঙ্খিরাজ সাপ, এর বৈশিষ্ট্য, পঙ্খিরাজ এই জন্য বলা হয়, অন্যান্য সাপ যতটা লেন্থ, ধরে নেন একটা গোকরো সাপ যদি লম্বায় 4.5 ফিট হয়, তাহলে 1/3 সে 1.5 ফিট পর্যন্ত শূন্যে ভাসাতে পারে বডিটা। তারা যদি একটা 9 ফিট হয়, তাহলে সে শূন্যে 3 ফিট পর্যন্ত ভাসাতে পারে। আবার একটা কিং কোবরা যদি 15 ফিটের হয়, তার 1/3 5 ফিট পর্যন্ত শূন্যে ভাসাতে পারে। কিন্তু এই দুধরাজ সাপ বা পঙ্খিরাজ সাপ বা করাত সাপ, এর পার্থক্যটা হচ্ছে এ নিজের শরীরের 50% পর্যন্ত শূন্যে ভাসাতে পারে। এবং করাতের মতো দেখবেন সমিলে যেই করাতগুলো ব্যবহার হয় গাছ চিরে করার জন্য, সেই করাতগুলো যখন ভাঁজ করে তখন অনেক সময় এইভাবে ভাঁজটা হয়। এবং এই দুধরাজ বা পঙ্খিরাজ সাপটা এই করাতের মতো ভাঁজ হতে পারে বলি, এবং চ্যাপ্টা প্রজাতি, এবং তারার যেমন গোল আকৃতি হয়, এই পঙ্খিরাজ বা দুধরাজ বা করাত সাপটা একটু চ্যাপ্টা টাইপ। ওই করাতের মধ্যে ভাঁজ হয় বলে ওকে অনেকে করাত সাপ বলে। এবং আমাদের এই অঞ্চলে বিলুপ্তি প্রায় অনেকটা। দারাস প্রজাতির সাপ, নির্বিষ সাপ, বন্ধু সাপ, এও ঘরে ঢুকে টিকটিকি, আরশোলা, টিকটিকি এবং ইঁদুর ব্যাঙ খাওয়ার জন্য। এবং এইটাকে নিয়ে একটা মানুষের মধ্যে ভুল ধারণা আছে যে এ সাপের গরুর গোয়াল ঘরে ঢুকে গরুর দুধ খেয়ে নেয়। একটা কথা মাথায় রাখবেন যে গরুর দুধ খেতে গেলে, মানে যে কোনো দুধ খেতে গেলে যদি চুষে খেতে হয়, তাহলে তাকে হচ্ছে এই প্রেশারটা দিতে হবে। মানে এই ধরেন একটা একদম অন্যভাবে নিবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক মা বোনরা আছেন এখানে। আমরা বাচ্চারা যদি দুধ খায়, সেক্ষেত্রে হচ্ছে একটা চাপ, যদি প্রেশার যদি চাপ না পড়ে, তাহলে দুধটাকে আসবে না। এবার সাপের জিভটাকে চেরা, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন সব সময় সাপ দেখলে দেখবেন যে সাপের যখন বারবারে জিভ বের করে এবং জিভটা চেরা। এবার সেই ক্ষেত্রে ওর যেহেতু জিভটা চেরা, মাঝখানে মানে কাটা, এবং এই 2টা ভাগ, তাহলে দুধটাকে খেতে গেলে যে চাপটা দিতে হবে, সেই প্রেশারটা দেওয়ার মতো ক্ষমতা ওর নেই। সেই কারণে কোনো সাপ সরাসরি গরুর বাট থেকে দুধ খেতে পারে না। মূলত গোয়াল ঘরে এরা বেশি ঢুকে। এই জন্যই ঢুকে গোয়াল ঘরে পোয়ালপুঞ্জি থাকে, সেই পোয়ালপুঞ্জিতে ইঁদুর থাকে, সেই ইঁদুরটাকে খাওয়ার জন্য ও যখন ঘরে ঢুকে, সচরাচর ঢোকে না, গোয়াল ঘরে সেই ইঁদুরটাকে খাওয়ার জন্য ঢোকে। কিন্তু মানুষ ভাবে যে ওই দুধ খাওয়ার জন্য এসছে, এবং এই দুধ খেতে যাওয়াকে কেন্দ্র করে ওর নাম হচ্ছে দুধরাজ। তো এইটা দারাস প্রজাতির একটা সাপ, নির্বিষ সাপ। চ্যাপটা খুব রেগে গেলে বাইট করতে আসে এবং খুব আগ্রাসী। মানে দারাস সাপ যেমন হচ্ছে পালানোর চেষ্টা করে, অ্যাটাক করার চেষ্টা করে না, কিন্তু এই দুধরাজ বা পঙ্খিরাজ সাপটা অ্যাটাক করার চেষ্টা করে। এবং এটা আমাদের বন্ধু সাপ, বিলুপ্তি প্রায়, এটাকে বাঁচিয়ে রাখা, সংরক্ষণ করা আমাদের অবশ্যই উচিত, যেহেতু আমাদের বন্ধু সাপ, ক্ষতির কিছু নেই। তার পাশাপাশি আরেকটা সাপ হচ্ছে এনি সাপ। এনি সাপ বা নাইটা সাপ। এনি সাপ নিয়ে আপনারা হয়তো ছোটবেলা আমরা পড়েছিলাম, যেমন এই সুকুমার রায়ের একটা কবিতা মনে পড়ে যায়, বাবুরাম সাপুরে। বাবুরাম সাপুরে কোথায় দাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে না কি হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফোসফাস, মারে না কো ঢুসঢাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, সেই সাপ জ্যান্ত গোটা 2 আনত, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। এবার এই যে সুকুমারের কবিতাটা, যদি এখানে দুটো লাইন নিয়ে আমার আপত্তি, সেটা যদি তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা, এটা অবশ্যই আমরা কখনোই অ্যালাউ করবো না। এবং আমরা কেউই নিজের পায়ে নিজে কুড়ুল মারবো না, মানে সাপকে মারবো না, কারণ আমাদের ইকোসিস্টেমটাকে ঠিক রাখার জন্য, পরিবেশের ভারসাম্যটাকে ঠিক রাখার জন্য সাপের অবদান অনস্বীকার্য। সাপ আছে বলে আমরা আছি, সাপ না থাকলে আমরা থাকবো না। আর দ্বিতীয়ত হচ্ছে খায় শুধু দুধ ভাত। কোনো সাপই দুধ খায় না। এবং দুধ খাওয়ার মতো তার যে পাকস্থলী বা খাদ্য প্রক্রিয়াকরণ, যে পেটের ভিতরে যে গঠনতন্ত্র, তাতে সে দুধ খেলে তার গ্যাস হয়ে যাবে, কারণ রোধ করা না এই, সেই ক্ষেত্রে সাপটা মারাও যেতে পারে। অতএব কোনো সাপেই দুধ খায় না। এই যে দুধ কলা দেই আমরা অনেক সময় মনসা পূজার সময়, এই তো আমাদের মধ্যে একটা মানে কুসংস্কার গ্রামের মানুষের। তো সাপ কখনোই দুধ ভাত খায় না। কিন্তু এই যে ছড়াটা বলার কারণটা, এই যে বললো, যেই সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে নাকি হাঁটে না, এই এনি সাপটা আপনারা দেখবেন যে গ্রামগঞ্জে বা আমাদের শহরেও কচুরিপানা ডোবায় বা কাদা মাটি, যে ডোবাগুলা, পুকুরগুলো যেখানে পর্যাপ্ত পরিমাণে কাদা আছে, সেখানে এনি সাপটা দেখা যায়। তুলনামূলক পেটের জায়গাটা যতটা মোটা, তো সেই তুলনায় মাথাটা খুবই ছোট। এবং এই সাপের অনেকটা অন্ধ সাপ অনেকে বলে, বোবা সাপ বলে। অনেক দেখবেন জেলেরা ধরে ঘুরিয়ে দূরের দিকে ফেলে দেয়।
এই সাপটা নির্বিষ সাপ, বন্ধু সাপ, জলেই থাকে। বিশেষ করে কচুরিপানা বা কাদাযুক্ত ডোবায় থাকে। এনি সাপ নিয়ে ভয়ের কিছু নেই এবং এনি সাপের ওই যে কাটে না তো ছোটে না, শিং নেই, নখ নেই, এই জাতীয় এই কথাটাই আসে এনি সাপ নিয়ে। এখন বিলুপ্তি প্রায় এনি সাপ, কারণ আমাদের চারদিকে যে পুকুরগুলো আমাদের আছে সেখানে কাদাযুক্ত পুকুর এখন খুব কম দেখা যায়, কচুরিপানার পুকুর খুব কম দেখা যায়, বা নালা ডোবা খুব কম দেখা যায়। সেই ক্ষেত্রে এনি সাপ সচরাচর দেখা যায় না। আমি লাস্ট এনি সাপ মানে আমার জীবনে ফার্স্ট এবং লাস্ট এনি সাপ পান্ডাপাড়া থেকে একটা রেস্কিউ করেছিলাম কয়েক মাস আগে। কিন্তু এনি সাপ এখন বিলুপ্তি প্রায়। এটাকে দেখলেও কেউ যদি ওই যে কোনো জেলে টেলে দেখলে ঘুরিয়ে যে দূরের দিকে ফেলে দেওয়ার যে টেন্ডেন্সি, এটা যেন না করে, আপনাদের চোখের সামনে পড়লে বাধা দেওয়ার চেষ্টা করবেন। এই জলেরই আরেকটা সাপ এর পরে আমি দেখাচ্ছি, এনি সাপের পরেই। প্রথমটা জল ধরা, পরেরটা হেলে। এই জল ধরার আমরা আমরা দুষ্টুমি করে এটাকে বলি পাড়ার পাতি মাস্তান। মানে পুকুর, ডোবা, নালা, ড্রেন, এবং এমনকি আমাদের পাকা ড্রেন পৌরসভা এলাকায় সব জায়গায় দেখা যায় জল ধরা সাপ। এই জল ধরা সাপ নির্বিষ সাপ এবং জলেই থাকে, কখনো কখনো ওই ড্রেন থেকে ঘরে ঢুকে যায়। এবার এই জল ধরাকে পাড়ার পাতি মাস্তান এই জন্য বলা হয়, অন্য অন্য সাপের চেয়ে এই সাপটা খুব বেশি ভীতু, যার কারণে খুব বেশি অ্যাটাক করে এবং একবার কামড় দিয়ে শান্ত থাকে না, কামড় দিয়ে তো মোচড় দিয়ে 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 মানে জায়গাটাকে, এবং জল ধরা সাপের দাঁতগুলো এত বেশি মোটা সেখানে প্রচন্ড হারে রক্তপাত হয় এবং বারবার বাইট করে। কিন্তু নির্বিষ সাপ, এই সাপটাকে নিয়ে মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে জল ধরা সাপে কামড় দিলে এবং গোবর পাড়া দিলে, গোবরের মধ্যে পা পড়লে সেখানে হচ্ছে বিষ উদয় হয়, মানে জল ধরা সাপের নাকি বিষ গোবরে রাখা আছে। এই যে গ্রাম বাংলা একটা ভুল ধারণা, সেটা থেকে বেরোয়া উচিত। যে নর্মালি আমরা যদি কেউ মানে রাস্তায় চলতে গিয়ে পায়ের নিচে গোবর বা পায়খানা পড়ে, তাহলে আমরা কি করি, একটু গাটা মানে কেমন শরীরটা ম্যাচ করে, শরীরটা আলাদা একটা এনার্জি চলে আসে এবং ওই জায়গাটাকে বারবার মোছার চেষ্টা করি, ঘাস পায় যা পাই বালি পাই সেখানে মোছার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে এই যদি আমাকে ধরে নিন যে পায়ে জল ধরা সাপ কামড় দিয়েছে জলের মধ্যে, আর উঠার পরে গোবরের পাড়া পড়েছে, এবার কি হবে? আমি সেই ক্ষেত্রে ওই পাটায় মোছার বারবার চেষ্টা করবো, আর এইদিকে যে সাপের কামড়ের যে ক্ষত চিহ্নটা আছে সেই ক্ষত চিহ্ন থেকে অনবরত রক্ত পড়তে থাকবে। অত্যাধিক ব্লিডিং হওয়ার কারণে আমাদের প্রেশার লো হতে পারে, শরীর দুর্বল হতে পারে। সেখানে এই যে এই ধারণা থেকে মানুষের মধ্যে একটা ধারণা যে জল ধরা সাপের বিষ গোবরে রাখা যায় এবং গোবর পাড়া দিলে সেই সাপের বিষটা শুরু হয়, শরীরে দেখা দেয়, এটা ভুল ধারণা। তার পাশাপাশি হেলে বা গ্রাম বাংলা অনেকে ঘেন্টি সাপ বলেন, পাশে যে সাপটা, সেটাও নির্বিষ সাপ। আমাদের গ্রামগঞ্জে প্রত্যেক এলাকায় প্রায় বাড়িতেই খুব দেখা যায়, অনেক বাচ্চারা এটাকে নিয়ে খেলাও করেন। হেলে সাপ বা ঘেন্টি সাপ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, একদমই নির্বিষ সাপ। তারপরে সাপ যেটা 21-22-এ এই দুইটা নিয়ে বলা হয়েছিল, আরেকবার আমরা বলি। একটা হচ্ছে চন্দ্রবোর আর অজগর। এবার এই জায়গাটা আমরা এই ছবিটাই যদি চন্দ্রবোরা এবং অজগর নিয়ে আমরা কথা বলেছি এর আগে, যে চন্দ্রবোরা অত্যন্ত বিষধর প্রজাতির একটা সাপ, আর অজগর সাপ বা পাইথন সাপ যেটা হচ্ছে নির্বিষ সাপ। দুটোর মধ্যে দেখবেন একই রকম মোটা, একই রকম দেখতে, অনেকটা মাথাটাও অনেকটা একই রকম, একটু চেঞ্জ মানে চন্দ্রবোরা, কিন্তু পার্থক্যটা হচ্ছে চন্দ্রবোরার গায়ের মধ্যে দেখবেন গোল গোল দাগ। আপনারা ভালো করে যদি ছবিটা দেখেন, যে চন্দ্রবোরার গায়ের মধ্যে গোল গোল দাগ, আর অজগর সাপের দাগটা হচ্ছে একটু আলাদা টাইপের, গোল টাইপের না। মানে এই চন্দ্রবোরা আর অজগর দুটোর মধ্যে চেনার উপায়টা বোঝানোর জন্য আমরা এই দুটো সাপ পাশাপাশি দেখছি। এই এখন আপনারা ভালো করে দেখুন, চন্দ্রবোরার দাগটা একটু পর পরে মানে গোল 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 করে আছে, আর অজগর সাপের দাগটা আবার চকরা বকরা করে আছে। এই পার্থক্যটা দেখলে আমরা বুঝতে পারি যে কোনটা অজগর আর কোনটা চন্দ্রবোরা। চন্দ্রবোরা অজগরের মধ্যে মোটা একটা সাপ, কিন্তু খুব বেশি বড় হয় না, যেমন অজগর 22 ফিট পর্যন্ত হতে পারে, কিন্তু চন্দ্রবোরা 5-6 ফিট পর্যন্ত হতে পারে, মানে খুব ছোট, বেশিরভাগে 3 ফিট, 3.5 ফিট, 4 ফিটে ধরা পড়ে, রেস্কিউ হয়। এবং চন্দ্রবোরার আরেকটা চন্দ্রবোরা থেকে সাবধান থাকার উপায়, সেটা হচ্ছে একটা প্রেসার কুকারের সিটির মতো একটা সিটি হয়, যে ধরুন আমার এই এলাকা, আমার আশপাশে যদি কোথাও চন্দ্রবোরা থাকে, তাহলে প্রেসার কুকারের সিটি পড়ার মতো একটা শব্দ হয়, যে শব্দটা আমরা বুঝতে পারি যে এই এলাকাটা হয়তো চন্দ্রবোরা আছে, সাবধান হতে পারে, সাবধান হওয়ার সুযোগ থাকে। তো আমরা এই চন্দ্রবোরা আর অজগর নিয়ে যেহেতু আগে আলোচনা করেছি, আর বিস্তারিত আলোচনা না, এখানে আমরা পাশাপাশি ছবি দুটো দেখাচ্ছি এই জন্যই, যাতে আমরা চিনতে পারি কোনটা চন্দ্রবোর আর কোনটা অজগর। তারপরে আসবো হচ্ছে 22 নম্বরে, 22-23।
প্রথমটা হচ্ছে কমলাবতী বা লাল কোরাল কুকরি। অত্যন্ত সুন্দর দেখতে একটা সাপ, শান্ত প্রজাতির একটা সাপ এবং এই মুহূর্তে বিলুপ্তি প্রায় একটা সাপ। সম্পূর্ণ নির্বিষ সাপ হচ্ছে কমলাবতী বা লাল কোরাল কুকরি। তারাস প্রজাতির একটা সাপ, খুব বন্ধু মানে নিরীহ সাপ, নির্বিষ সাপ। এখন ইদানিং সচরাচর দেখা যায় না, কিন্তু খুব শান্ত প্রকৃতির সাপ, দেখতে খুব সুন্দর একটা সাপ, নির্বিষ সাপ। কোথাও যদি দেখেন যে এখন আমাদের বিলুপ্তি প্রায়, একে সংরক্ষণ করা দরকার এবং একে বাঁচিয়ে রাখা দরকার সেই ক্ষেত্রে। এবং এখানে দেখুন যে হাতের তালুতে দেখাচ্ছে, যদি বিষধর হতো তাহলে এইভাবে হাতের তালুতে কেউ দেখাতো না। মানে যে ছবিটা তুলেছে আর কি, যেখান থেকে ছবিটা আমরা পেয়েছি, সেই রেসিপির হাতের তালুতে আছে। এবার এই সাপটা নির্বিষ সাপ, ভয়ের কিছু নেই এবং কমলাবতী বা লাল কোরাল কুকরি নামে পরিচিত। এই সাপটা আমাদের এলাকায় এখন বিলুপ্তি প্রায়। জলপাইগুড়িতে মোটামুটি গত 5 বছরে 7-8টা রেস্কিউ হয়েছে, কিন্তু মানে বিলুপ্তির দিকেই যাচ্ছে। আমরা এটাকে সংরক্ষণ করা উচিত, আমরা এটাকে বাঁচিয়ে রাখা উচিত। তার পাশেটা হচ্ছে পুইয়ে সাপ। ভালো করে যে লক্ষ্য করেন যে দেখতে অনেকটা কেঁচোর মতো। আমরা কেঁচো যে দেখি, পুইয়ে সাপ পৃথিবীর একমাত্র 2 মুখ সাপ। একটু আগে যেমন বলা হয়েছে যে সাপের মতো দেখতে, কোনো সাপেরই 2টা মুখ নেই। আবার এটা দেখুন, কেঁচোর মতো দেখতে, কেঁচো প্রজাতির একটা সাপ, দেখতে কেঁচোর মতো, এবং এই সাপটাই একমাত্র পৃথিবীর সাপ যার হচ্ছে 2টো মুখ। নির্বিষ সাপ, এটা নিয়ে একটা ভুল ধারণা মানুষের মধ্যে যে পুইয়ের সাপ মানে এই সাপটা যদি মানুষকে কামড় দেয় খুব অত্যন্ত বিষধর সাপ, তা নয়। কালো কুচকুচে একটা কেঁচো যদি দেখেন, আর সেটা যদি খুব স্পিড থাকে, মানে অন্য কেঁচোর তুলনায় যদি খুব বেশি চঞ্চল হয়, তাহলে আপনি অনেকটা ধরে নিতে পারেন, কনফার্ম হতে পারেন যে এটা পুইয়ে সাপ। পুইয়ে সাপ বলে, কিন্তু সাপ না আসলে। সাপের মতো কেঁচোর মতো দেখতে একটা সাপ, কিন্তু সাপ আমরা অনেকে বলি না, কেঁচোই বলি। কিন্তু কালো দেখতে, নির্বিষ, স্বেচ্ছেতে জায়গায় থাকে। জলপাইগুড়ির প্রচুর জায়গায় আছে, এবং যেখানে স্বেচ্ছেতে জায়গায় অনেক সময় ওই ঘরও যদি স্বেচ্ছেতে থাকে বা বর্ষাকালে মূলত দেখা যায়, অনেক সময় বাইরে থেকে ঘরে চলে আসে। পুইয়ে সাপ পৃথিবীর একমাত্র 2 মুখ সাপ, কিন্তু সাপের মতো দেখতে কোনো সাপে 2 মুখ নাই। আবারও বলবো, কেঁচোর মতো দেখতে, এটা কেঁচো প্রজাতির একটা সাপ, পুইয়ে সাপ, যার হচ্ছে পৃথিবীর একমাত্র 2 মুখ সাপ। আমরা তারপরেরটা যাব 24 নম্বরে। এটা হচ্ছে সুতুনলি সাপ। সুতুনলি সাপের আরো কিছু নাম গ্রাম বাংলায় ঘুরে বেড়ায়, যেমন কঞ্চি সাপ, বাসুয়া সাপ, বাঁশপাতারি সাপ, ঝিংলা পোড়া সাপ, কান শুকরি সাপ, এটার অনেকগুলো নাম আছে। সুতুনলি সাপ গাছে থাকে, গাছের খাঁজের মধ্যে থাকে, একটু ছায়াযুক্ত জায়গায় থাকে। চিকন, মানে লেজটা এত চিকন, মানে খুব চিকন, গোটা সাপটাই চিকন, কিন্তু লেজটা এত চিকন যার কারণে এটাকে সুতনলি বলা হয়। সুতনলি সাপ ওই যেটা হচ্ছে লাউডোগা সাপের মতো বা কালনাগিনী সাপের মতোই স্বল্প বিষধর সাপ, যেটা দুঃখিত সবাইকে, নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়তো অঙ্কু দাদার ভয়েসটা আটকে গেছে। আমরা চেষ্টা করছি কানেকশন করার।
Hope you found this session valuable. Thank you for today.